না না, একদম নড়ব না। কেউ ডাকলেও আমি চোখ খুলব না। মিথ্যে বলছো? তুমি পুরো হরেনের কাছে গেছিলে। কি বললো তোমাকে? নমস্কার, আমি রুদ্র। এটি আমাদের চ্যানেলের প্রথম গল্প। যে গল্পটা সত্যি সুন্দর ও ভয়ের। আমাদের সাথে থাকুন ও শুনতে থাকুন ভেজা আঙুলের ছোঁয়া। সৌম্য চট্টোপাধ্যায়, বয়স 28, কলকাতা সল্টলেকের একটা আইটি কোম্পানিতে কাজ করে। মানুষ হিসাবে সে বরাবরই যুক্তিবাদী। ভূত, পেত, অশরীরী সব কিছুকেই সে সবসময় হেসে উড়িয়ে দেয়। কিন্তু সেই রাতের পর থেকে সৌম্য আর আগের মানুষটা নেই। সেটা ছিল অক্টোবরের শেষ সপ্তাহ। অফিস থেকে হঠাৎ ছুটি পেয়ে গেল সে। বন্ধু অরিন্দম মাঝখানে ধরে সৌম্যকে বারবার বলেছিল মেঘবাড়ি হিল টাউনে যাওয়ার জন্য। পাহাড়, চা বাগান, ঠান্ডা হাওয়া, সেই মতনই ছুটি পেয়ে টিকিটও কাটা হয়েছিল। কিন্তু যাওয়ার দিন সকালে সব উল্টে গেল। সৌম্যর কাছে হঠাৎ একটা ফোন এলো। হ্যাঁ বল অরিন্দম, এত সকালে কি হলো? সৌম্য, একটা কথা বলবো? রাগ করিস না ভাই, প্লিজ। আমি যেতে পারবো না রে। কেন, কি হলো হঠাৎ? আর বলিস না, বাবার হঠাৎ করে শরীরটা খুব খারাপ হয়েছে। বাবার বুকে হঠাৎ ব্যথা উঠেছে। হাসপাতালে নিয়ে এসেছি। তাই আমি যেতে পারছি না রে। তুই বরং একাই চলে যা। টিকিটের টাকাটা না হয় আমি তোকে পরে দিয়ে দেবো। আরে এটা কেমন কথা বলছিস? টাকার কথা ছাড় তুই। কাকু এখন কেমন আছে সেটা বল। আমি এক্ষুনি হাসপাতালে আসছি। আরে না না, না রে, তোকে আসতে হবে না। এখন অনেকটা ঠিক আছে। আমি দেখে নেব। আর যদি কোনো দরকার হয় তোকে জানাবো। ঠিক আছে, কোনো দরকার হলে কিন্তু অবশ্যই আমাকে জানাবি। আচ্ছা, আমি তাহলে একাই যাচ্ছি। কথাটা বলে ফোন রাখলো। সত্যি বলতে একা যেতে একেবারেই মন চাইছিল না সৌম্যর। টিকিটও কাটা হয়ে গেছে, ছুটিও মঞ্জুর হয়ে গেছে। এখন টিকিট বাতিল করলে তো আর টাকা ফেরত পাবো না। তাছাড়া সত্যি বলতে মাথাটা একটু ফাঁকা হওয়াও দরকার। অফিসের গত 3 মাস ধরে যা চাপ যাচ্ছে, মনে হচ্ছিল মাথাটা কেউ আস্তে আস্তে ভেতর থেকে পিষে দিচ্ছে। অবশেষে সন্ধ্যে 7টায় শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ল। শিলা ভৈরব এক্সপ্রেস। সৌম্যর বাজছিল S4 কামরার সিট নম্বর 32। সৌম্য জানলার ধারে বসল। ট্রেন চলতে শুরু করেছে। শহরের আলো আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে। রাত নামছে। কোলাহলের জায়গায় নিচ্ছে এক নিস্তব্ধ অন্ধকার। মাঠ, জঙ্গল, ছোট গ্রামের দু একটা টিমটিমে আলো, তারপর আবার সেই ঘুটঘুটে অন্ধকার। সৌম্য কানে ইয়ারফোন গুঁজে চোখ বুঝল। ঘুম যখন ভাঙল তার তখন প্রায় 11টা। ট্রেনের বাইরে তখন অদ্ভুত একটা হইচই শোনা যাচ্ছে। ঘুম থেকে উঠে সৌম্য দেখল ট্রেনটা অজানা কোনো একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। কামরার অর্ধেক আলো নিভে গেছে। যে আলোগুলো জ্বলছে সেগুলোও দপদপ করে কাঁপছে, যেন যে কোনো মুহূর্তে নিভে যাবে। বাইরে ভয়ঙ্কর ঝড়। মনে হচ্ছে আকাশটা সত্যি ভেঙে পড়বে। বজ্রপাতের সাদা আলোয় মুহূর্তের জন্য চারপাশটা দিনের মতন উজ্জ্বল হয়ে উঠছে। পরক্ষণেই আবার ঘন কালো অন্ধকার। ঠিক তখনই ট্রেনের ইন্টারকম থেকে একটা ঘোষণা এলো। একটি বিশেষ ঘোষণা, যাত্রীরা মনোযোগ দিয়ে শুনবেন।
ঝড়ের কারণে ইঞ্জিনের ত্রুটি দেখা দিয়েছে। ট্রেনটি পলাশতলী স্টেশনে অনির্দিষ্টকালের জন্য থামছে। যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ করা হচ্ছে। সৌম্য জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। স্টেশনের নাম পলাশতলী? অদ্ভুত তো, নামটা আগে কখনো শুনিনি। মোবাইলে সার্চ করলো সৌম্য, কিন্তু কোনো নেটওয়ার্ক নেই। সে আবার জানলা দিয়ে বাইরে তাকালো। একটা ছোট্ট প্ল্যাটফর্ম, মাত্র দুটো হলুদ আলো জ্বলছে, আর তার বাইরে জমাট বাঁধা অন্ধকার। প্ল্যাটফর্মের নামে সাইনবোর্ডটাও মরচে ধরা, অর্ধেক ভেঙে ঝুলছে আর ঝোড়ো হাওয়ায় কাঁপছে। লেখাগুলো প্রায় মুছেই গেছে। বজ্রপাতের আলোয় কোনো রকমে পড়া গেল পলাস্ত, বাকিটা আর নেই। সেই ঘন অন্ধকারের ভিতর থেকে একটা না একটা নদীর শব্দ ভেসে আসছে, গভীর ভারী একটা শব্দ। কামরার বেশিরভাগ যাত্রী বিরক্ত হয়ে আবার শুয়ে পড়ল, কিন্তু সৌম্যর চোখে ঘুম ছিল না। প্ল্যাটফর্মে নেমে একটু হাওয়া খাবে বলে সে দরজার দিকে এগোলো। ট্রেনের দরজায় পা রাখতেই ঝড়ের একটা ঝাপটা সরাসরি এসে লাগলো তার মুখে। ঠান্ডা, অস্বাভাবিক ঠান্ডা। অক্টোবরের শেষে এতটা ঠান্ডা হওয়ার কথা নয়। একটু হাঁটবে বলে সে প্ল্যাটফর্মে নামলো, আর ঠিক তখনই সে দেখতে পেল তাকে। প্ল্যাটফর্মের একদম শেষ মাথায় আলোর সীমানা ছাড়িয়ে অন্ধকারের ঠিক কিনারায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে, একা, পরনে সাদা সালোয়ার কামিজ। অবিন্যস্ত চুলগুলো উড়ে এসে মুখে পড়ছে। মেয়েটা একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন একটা পাথর খোদাই মূর্তি। ঝড়ের দাপটে চারপাশে সব কিছু কাঁপছে, গাছের ডাল, পুরনো সাইনবোর্ড, কামরার পর্দা, এমনকি প্ল্যাটফর্মের হলুদ আলোগুলো। শুধু সে বিন্দুমাত্র নড়ছে না। দৃশ্যটা দেখে সৌম্যর বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুতভাবে মোচড় দিয়ে উঠল। এই ভয়ঙ্কর ঝড়ের রাতে একটা মেয়ে একা ওখানে দাঁড়িয়ে আছে কেন? হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে তখন। সৌম্য ধীর পায়ে ওই মেয়েটার দিকে এগিয়ে গেল। এই যে শুনছেন, এত রাতে একা এখানে দাঁড়িয়ে আছেন কেন? ভেতরে যান। মেয়েটা খুব ধীরে তার দিকে মাথা ঘোরালো। বজ্রপাতের আলোয় এক মুহূর্তের জন্য সৌম্য তার মুখটা দেখতে পেল। কি অসম্ভব সুন্দর, কিন্তু চোখ দুটো যেন অনেক দূরে কিছু একটা খুঁজছে, যেন এই পৃথিবীর কোনো কিছুর দিকে তার ভ্রুক্ষেপ নেই। দৃষ্টি আটকে আছে অজানা কোনো শূন্যতায়। খারাপ লাগছে না, বৃষ্টি ভালো লাগে আমার। তা লাগতে পারে, কিন্তু এতে তো অসুখ করবে আপনার। এত ঝড়ে একা দাঁড়িয়ে আছেন কেন? এই নিন, ছাতাটা নিন। সৌম্য ছাতাটা এগিয়ে দিল, কিন্তু মেয়েটা নিল না, শুধু একদৃষ্টে তাকিয়ে রইল। না থাক, তোমার দরকার হবে। ওরা দুজন পাশাপাশি প্ল্যাটফর্মের একটা ভাঙাচোরা ছাউনির নিচে এসে দাঁড়ালো। আপনার নাম কি? মেয়েটা নিজের নাম বলল না, কিন্তু সে শোনালো এই পলাশতলী নদীর কথা, এই পরিত্যক্ত স্টেশনের কথা। সে বলল পলাশতলীর ধূসর পাহাড় আর জঙ্গলের কথা। বনের ভেতরে এক পুরনো বাড়ির গল্প শোনালো সে, যেখানে একসময় কিছু সুখী মানুষ বাস করত। সে এতটা বিস্তারিতভাবে বলছিল যে মনে হচ্ছিল এই মাটির প্রতিটা কণা তার খুব চেনা। সৌম্য মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনছিল, কিন্তু তারপরেই হঠাৎ একটা অদ্ভুত জিনিস খেয়াল করলো সৌম্য। ওরা যে ছাউনিটার নিচে দাঁড়িয়েছিল, তার পুরনো ফুটো টিনের চাল দিয়ে বৃষ্টির জল গড়িয়ে পড়ছিল
সৌম্যর গায়ে। তার কাঁধ ভিজছিল, মাথা ভিজছিল, কিন্তু কিন্তু মেয়েটার গায়ে একটাও বৃষ্টির ফোঁটা পড়ছে না। বৃষ্টির জল যেন তার শরীরটাকে ছুঁতেই পারছে না। বৃষ্টি যেন তাকে চেনে, তাই তাকে সযত্নে এড়িয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে সৌম্যর হাত পা অবশ হয়ে এলো। অজান্তেই কেঁপে উঠল তার শরীর। আপনি আপনি কোথা থেকে আসছেন? আপনি কি এই ট্রেনেরই প্যাসেঞ্জার, নাকি অন্য কোনো ট্রেনের জন্য অপেক্ষা করছেন? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল সেই একই গভীর শূন্য দৃষ্টি নিয়ে। আর ঠিক সেই মুহূর্তে পেছন থেকে কেউ একজন সৌম্যর কাঁধে খুব শক্ত করে হাত রাখল। সৌম্য চমকে ঘুরে দেখল একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে। বয়স 60 ছাড়িয়ে গেছে। মাথায় একটা পুরনো টুপি, একপাশে হেলে আছে। গায়ে একটা রেনকোট, হাতে একটা চায়ের থামস। তার চোখ মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। বাবু, এদিকে আসুন, এক্ষুনি, দেরি করবেন না। আহ, কি হয়েছে? কোথায় যাব? কি হলো হঠাৎ? আমি তো এখানে। না, এক্ষুনি আসুন, ওই মেয়ের দিকে তাকাবেন না। শুনুন আমার কথা, এক্ষুনি এদিকে চলে আসুন। বৃদ্ধ লোকটা সৌম্যকে প্রায় জোর করে টেনে নিয়ে এলেন স্টেশনের এক কোণে তার ছোট্ট চায়ের দোকানে। ইটের দেয়াল আর টিনের চালের খুপড়ির দোকান। ভেতরে একটা মাটির উনুন, তাতে কিছুটা আঁচ জ্বলছে। কয়েকটা ভাঙা বেঞ্চ, দেয়ালে একটা বহু পুরনো ক্যালেন্ডার, যার তারিখগুলো আর বোঝাই যায় না। ভেতরে ঢুকেই বৃদ্ধ তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিলেন। ভারী কাঠের খিলটার সশব্দে আটকে দিলেন। তারপর জানলার সরু ফাঁক দিয়ে তিনি বাইরের দিকে তাকালেন। তাকে দেখে সৌম্য উঁকি দিল। সৌম্য দেখল মেয়েটা এখনও ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, এক চুলও নড়েনি। কিন্তু এবার সে আর নদীর দিকে তাকিয়ে নেই। সে সরাসরি তাকিয়ে আছে এই দোকানের দিকে, ঠিক তাদের দিকে। আর বজ্রপাতের আলোয় স্পষ্ট দেখা গেল তার ঠোঁটের কোণে ঝুলছে এক ভয়ঙ্কর শীতল হাসি। দেখলেন ও কেমন এইদিকে তাকিয়ে আছে, ও কেমন হাসছে? এখন বুঝুন কেন আপনাকে ডেকে এনেছি। ওই মেয়ের সাথে আর কথা বলবেন না বাবু, কখনোই কথা বলবেন না। আরে কেন? মেয়েটা তো স্বাভাবিকই মনে হলো। হয়তো স্থানীয় কেউ হবে, ঝড়ে আটকে পড়েছে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? স্থানীয়? হ্যাঁ, স্থানীয়ই বটে। 30 বছর ধরে এই মাটিতেই আছে ও, কিন্তু মাটির নিচে। কথাটা শুনে সৌম্যর মুখের হাসিটা নিমেষেই মিলিয়ে গেল। মানে, আপনি কি বলছেন এসব? হরেন্দর থপ করে বেঞ্চে বসে পড়লেন। তার হাত দুটো তখনও কাঁপছে। চায়ের থামসটা খুলে 1 কাপ চা ঢাললেন তিনি, কিন্তু খেলেন না। এক দৃষ্টে তাকিয়ে রইলেন সেই ধোঁয়া ওঠা চায়ের দিকে। তারপর শুরু করলেন সেই গল্প, যে ভয়ঙ্কর গল্পটা শোনার পর থেকে সৌম্যর চেনা পৃথিবীটা একটু একটু করে বদলে যেতে শুরু করেছিল। 30 বছর আগেকার কথা বাবু। ওই পলাস্তরেরই মেয়ে। মেয়েটার নাম ছিল নয়নতারা। বাপ মায়ের একমাত্র মেয়ে, তাদের চোখের মণি। ছোটবেলা থেকেই এই মাটিতে বড় হয়েছে ও। ছবি আঁকতো, এই ধলাতির নদীর পাড়ে বসে সন্ধেবেলা গান গাইতো। এত সুন্দর কণ্ঠ ছিল যেন মনে হতো নদীর জলও থেমে গেছে। সারা পলাস্তরই তার কণ্ঠ শুনতে ভালোবাসতো। তারপর এলো অভিক শহর থেকে। এই পলাস্তরেরই স্টেশনের
রেলওয়ে কন্ট্রাক্টর হয়ে। যেমনই ফর্সা তেমনই লম্বা, মিষ্টি কথা বলতো। প্রথম দেখাতেই নয়নতারা অভিককে ভালোবেসে ফেলল। অভিককে সব দিল, বিশ্বাস, ভালোবাসা। কিন্তু কাজ শেষ হতেই অভিক চলে গেল, আর ফিরে আসেনি। এমনকি নয়নতারাকে একটা চিঠি পর্যন্তও দেয়নি। ঠিক যেভাবেই এসেছিল একটা ট্রেন ধরে, ঠিক সেভাবেই চলে গেল। যেন নয়নতারা বলে কেউ ছিলই না এই পৃথিবীতে। তখন মোবাইলও ছিল না, ছিল শুধু নয়নতারার কাছে অপেক্ষা। নয়নতারা অপেক্ষা করত, প্রতিদিনই সে স্টেশনে আসত। প্রতিটা ট্রেন আসলেই সে দাঁড়িয়ে দেখত। ও আসবে বলে শীত, গরম, বর্ষা কোনোদিনই সে বাদ দেয়নি। 6 মাস অপেক্ষার পর এক ঝড়ের রাতে, ঠিক এরকমই এক ঝড়ের রাতে, নয়নতারা এই স্টেশন থেকে হেঁটে নদীর দিকে চলে গেল, ধলাতীর নদীর দিকে। আমি দূর থেকে দেখছিলাম, চিৎকার করছিলাম, কিন্তু ঝড়ের শব্দে ওর কানে আমার চিৎকার পৌঁছায়নি। জলে পড়ার শব্দ শুনলাম, তারপর সব শেষ। পাশের লোকজনও জলে পড়ার শব্দ শুনেছিল। শরীর আর পাওয়া যায়নি, নদী ভাসিয়ে নিয়ে চলে গেছে। অরিন্দা চুপ করলেন। বাইরে তখনও প্রচণ্ড ঝড় চলছে। ওদিকে গল্পটা শুনে সৌম্যর পুরো শরীরটা যেন বরফের মতন ঠান্ডা হয়ে আসছিল। তাহলে ওই মেয়েটা কে? কিন্তু 30 বছর ধরে সে এখানে আসে, এবার কি এলো? কথা বলে মুক্ত করে তারপর সে নিয়ে যায়। নিয়ে যায় মানে? তারপর কি করে ওদের সাথে? যাদের সে মুগ্ধ করে, পরদিন সকালে তাদেরই মৃতদেহ নদীর পাশে পাওয়া যায়। তাই 30 বছর ধরে 7 জন পুরুষ যাত্রীকে এইভাবেই নদীর ধারে মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ নড়ছিল না, কেউ কথা বলছিল না, চোখগুলো খোলা ছিল। ও শুধু আত্মাটাই নিয়ে যায়, শরীরটা পড়ে থাকে। 7 জন? 7 জনেরই শুধু শরীরটা পড়েছিল মানে? নয়নতারা ওদের সাথে রেখে দেয়, আসলে ও একলা থাকতে পারে না। নয়নতারা সেই একাকিত্বের যন্ত্রণা বুকে আজও বয়ে বেড়ায়, আর সেই যন্ত্রণা মেটাতেই ও অন্যদেরও সাথে নেয়। ও এদিকে আসছে বাবু, শুনুন আমার কথা। আপনি ট্রেনে চলে যান, এক্ষুনি দরজা বন্ধ করে দিন। কোনো শব্দ শুনলেও খুলবেন না, কেউ ডাকলেও সাড়া দেবেন না ভোর পর্যন্ত। সৌম্য প্রাণপণে দৌড়ালো। এক ছুটে টেনে উঠে নিজের কামরায় ঢুকে বাড়তে শুয়ে পড়ল সে। চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। নিজের যুক্তিবাদী মন দিয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো বুড়ো মানুষটা একা থাকে, তাই হয়তো অকারণে গল্পটা বাড়িয়ে বলেছে। এসব ছোট জায়গা, পুরনো স্টেশনগুলোকে ঘিরে এমন অনেক মিথ্যে গল্প তৈরি হয়। সব গ্রামেই এরকম গল্প থাকে, ওসব কিছু না। কিন্তু চোখ বন্ধ করে রাখলেও তার চোখে কোনো ঘুম এলো না। আর ঠিক তখনই সে শুনতে পেল কেউ যেন খুব সাবধানে কামরার দরজা খুলছে। ঠিক কতক্ষণ পর কে জানে কামরার দরজাটা সত্যি খুলে গেল। পায়ের শব্দ, ভিজে পায়ের শব্দ, ভিজে পায়ে হাঁটার শব্দ, ছপ ছপ ছপ। শব্দটা একটু একটু করে এগিয়ে আসছে
সৌম্যর বার্তের দিকে। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রাখলো। শরীরের পেশিগুলো আতঙ্কে জমে পাথর হয়ে গেছে। নিজের নিঃশ্বাসটা পর্যন্ত আটকে রাখলো সে। ভিজে পায়ে হাঁটার সেই ছপ ছপ শব্দটা এসে থামলো ঠিক সৌম্যর বার্তের পাশে। তারপর এক অদ্ভুত ঠান্ডা অনুভূতি, বরফের মতন কনকনে ঠান্ডা। এতটাই ঠান্ডা যে সেই হিমেল স্রোত যেন হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। সৌম্যর কবজির ওপর এসে পড়ল একটা হাত। তুমি পালিয়ে গেলে কেন? আমি তো তোমার সাথে কথা বলছিলাম। হরিণ কি বললো তোমাকে? সৌম্য মনে মনে নিজেকে বলতে থাকলো, না না, একদম নড়ব না। কেউ ডাকলেও আমি চোখ খুলব না। সে কোনোভাবেই নিজের চোখ দুটো খুলল না। সৌম্যর পুরো শরীরটা তখন ভয়ে পাথর হয়ে গেছে। চাইলেও সে চোখ খুলতে পারছিল না। হ্যাঁ, কই কিছু বলিনি তো? মিথ্যে বলছো। তুমি পুরো হরেনের কাছে গেছিলে। কি বললো তোমাকে? সৌম্য শুয়ে শুয়েই স্পষ্ট অনুভব করতে পারল মেয়েটা ঝুঁকে আছে ঠিক তার মুখের কাছে, কিন্তু তার কোনো নিঃশ্বাস নেই। আর সেটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এতটাই কাছে একটা মানুষ, অথচ তার নিঃশ্বাসের কোনো উষ্ণতার সৌম্যর গায়ে লাগছে না। অবশেষে ভয় পেতে পেতেই সে চোখ খুলল। চোখ না খুলে সে আর পারল না। সৌম্য দেখল মেয়েটা তার বাড়তে একদম প্রান্তে বসে আছে। গায়ে ভেজা কাপড়, মুখের ওপর লেপ্টে আছে ভেজা চুল। অথচ আশ্চর্যের বিষয় হলো সৌম্যর বাড়তের চাদর একদম শুকনো, তার নিচের গদিটাও শুকনো। এমনকি মেয়েটা যেখানে বসে আছে সেই জায়গাটুকুও পুরোপুরি শুকনো। কিন্তু তার পেছনের মেঝেতে ভেজা পায়ের ছাপ, নদীর কাদামাখা পায়ের ছাপ। কামরার দরজা থেকে শুরু হয়ে সেই ছাপ সোজা চলে এসেছে একদম সৌম্যর বাত পর্যন্ত। তুমি নয়নতারা, তাই তো? এক মুহূর্তের জন্য মেয়েটার মুখের ভাবটা যেন পুরোপুরি বদলে গেল। তার মুখের সেই নিষ্ঠুর হাসিটা নিমেষেই মিলিয়ে গেল। চোখ দুটোতে নেমে এলো এক গভীর বেদনার ছায়া। সেই বেদনা এতটাই গভীর যে তা দেখে সৌম্যর বুকের ভেতরটাও মোচড় দিয়ে উঠল। অনেক দিন পর কেউ আমার নাম ধরল। তুমি কি চাও? কেন এখানে বারবার আসো? কেন নিরীহ মানুষগুলোকে? অভিক ফিরে আসেনি, সে চলে গেছে। সে কি ফিরে এসেছে? তাই আমি ফিরি। যতদিন না সে আসে আমি আসব প্রতি ঝড়ের রাতে। একা পুরুষ দেখলে ভাবি, এই কি সে? সে কি এসেছে? হয়তো এবার সে এসেছে। কিন্তু যারা মারা গেছে, যাদের তুমি নদীতে ডুবিয়েছ, তাদের কেন মারলে? ওরা আমার সাথে থাকে। ধলাতরির নদীতে, এই মাটিতে আমি একা থাকতে পারি না। একা থাকলে অভিকের কথা মনে পড়ে, বুকের ভেতরটা পুড়ে যায়। ওরা থাকলে একটু ভালো লাগে। কিন্তু তুমি তো ওদের মেরে ফেলেছ। ওরা নিরীহ মানুষ ছিল। অভিক তোমার সাথে যা করেছে, ওরা তো তা করেনি।
ছিলাম, আমিও কিছু করিনি, তবু সে চলে গিয়েছিল। 30 বছর এই নদীর ঠান্ডা জলে একা কাটিয়েছি, একটুও কেউ ছিল না পাশে। এখন আমি প্রতিশোধ নিচ্ছি, এটাই ন্যায্য। সেই যন্ত্রণার তীব্রতায় মুহূর্তের জন্য সৌম্যর মন থেকে মৃত্যু ভয়টাও যেন সরে গেল। কামরায় কয়েক মুহূর্তের পিনপত নীরবতা। তারপরেই নয়নতারার মুখে এমন একটা বীভৎস হাসি ফুটে উঠল, যা দেখে সৌম্যর শরীরের রক্ত জল হয়ে গেল। সেই খুটখুটে অন্ধকারে সৌম্য শুধু অনুভব করল মেয়েটা আস্তে আস্তে উঠে দাঁড়াচ্ছে। তার বরফের মতন ঠান্ডা একটা হাত চেপে ধরেছে সৌম্যর কবজি, তারপর কোনো বাহু, কাঁধ। এক হিমশীতল ঠান্ডা পথ তৈরি হয়ে যাচ্ছে সৌম্যর শরীর বেয়ে। আর সেই হাতের মুঠো যেন লোহার মতো শক্ত। মেয়েটা তাকে টানছে, প্রচণ্ড শক্তিতে সৌম্যকে টানছে। সে তাকে টেনে নামানোর চেষ্টা করছে বাট থেকে। সৌম্য প্রাণপণে পা দিয়ে তাকে ঠেলছে, হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরছে বাটের লোয়ার রড। না 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 না, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। কেউ আছেন? বাঁচান আমাকে। আরে কি হয়েছে? ছাড়ো বলছি। এত রাতে চেঁচাচ্ছেন কেন? স্বপ্ন দেখছেন নাকি? হঠাৎ কামরায় আলো ফিরে এলো। সৌম্য ধরপড় করে বাড়তে উঠে বসল। তার কবজিতে স্পষ্ট একটা হাতের ছাপ। জায়গাটা লাল হয়ে আছে, 5টা আঙুলের কালচিটে দাগ। কিন্তু নয়নতারা, সে আর সেখানে নেই। পাশের বাড়তের যাত্রীটি বিরক্ত হয়ে তাকিয়ে আছে সৌম্যর দিকে। আরে ও দাদা, কি হচ্ছেটা কি? শুয়ে পড়ুন। কাউকে কি স্বপ্নই দেখলেন? মুখ একদম সাদা হয়ে গেছে আপনার। সৌম্য মেঝেতে তাকালো। সেখানে ভেজা পায়ের ছাপগুলো এখনো স্পষ্ট। ছাপগুলো কামরার দরজা পর্যন্ত গেছে, তারপর হঠাৎ করেই শেষ হয়ে গেছে। সে চলে গেছে, কিন্তু কোথায়? ঠিক তক্ষুনি বাইরে থেকে আবার ভেসে এলো সেই নদীর শব্দ। ধলাতরি নদীর একটানা গর্জন, কিন্তু এবার সেই গর্জনের সাথে মিশে আছে একটি মেয়ের কান্নার শব্দ। খুব দূর থেকে ভেসে আসছে সেই কান্না, আর তার সাথে মিশে আছে এক গভীর ভাঙা 30 বছর পুরনো জমানো বুক ফাটা হাহাকার। সৌম্য হঠাৎ যেন বুকের ভেতর থেকে একটা জিনিস অনুভব করতে পারল। মেয়েটা মানুষ মারে কারণ সে ভীষণ একা। সে এই একাকিত্ব আর সহ্য করতে পারছে না। নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে সে এতটাই ভেঙে পড়েছে যে সে নিজের সেই শূন্যতা আর যন্ত্রণাগুলো অন্যদের দিয়ে ভরিয়ে তুলতে চায়। না, সে কোনো দানব নয়, সে আসলে একটা ভাঙা আত্মা। কিন্তু একটা ভাঙা আত্মাও যখন ভালোবাসার জন্য ক্ষুধার্ত হয়, তখন সে ভয়ঙ্কর হয়ে ওঠে। সৌম্যর মাথার ভেতরে নয়নতারার কথাগুলো তখনও তীব্রভাবে প্রতিধ্বনিত হচ্ছিল। রাত তখন বাজে 3টে। কামরার সবাই অঘরে ঘুমাচ্ছে, শুধু সৌম্য একা বাড়তে জেগে বসে আছে। ভয়ে সে জানলার বাইরে তাকাতেও পারছিল না। আর ঠিক তখনই সে আবার শুনতে পেল ভেজা পায়ের শব্দ। তবে এবার কামরার ভেতর থেকে নয়, শব্দটা আসছে ট্রেনের ছাদের ওপর থেকে। ছাদের ওপর সেই পায়ের শব্দটা হাঁটতে হাঁটতে এসে থামল ঠিক সৌম্যর মাথার উপরে।
তারপর বাইরে থেকে ট্রেনের জানলায় ভেসে উঠল একটা হাত। ভেজা আঙুলের ডগাগুলো কাচের গায়ে ঠেকানো। আস্তে আস্তে জানলার কাছে কিছু একটা লিখছে সে। বজ্রপাতের তীব্র আলোয় সৌম্য স্পষ্ট দেখতে পেল জানলার কাছে ভেজা আঙুলে উল্টো দিক থেকে লেখা হয়েছে, নদীতে এসো। না 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 না। হঠাৎ ট্রেনের ইঞ্জিন চালু হওয়ার শব্দ শোনা গেল। ট্রেনটা আবার চলতে শুরু করেছে। তার সাথেই ছাদের উপরে পায়ের শব্দটা দ্রুত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ যেন ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌড়চ্ছে। জানলার কাছের সেই লেখাটা বৃষ্টির জলে ধীরে ধীরে মুছে যাচ্ছে। তারপর একটা ভারী শব্দ হলো। ট্রেনের ছাদ থেকে কেউ যেন সোজা লাফ দিল ধলাতরি নদীর দিকে। বাইরে তখন ঝড় অনেকটা কমে এসেছে। আকাশ চিরে ফুটেছে ধূসর ভোরের আলো। জানলার ধারে বসে সৌম্য দেখল ট্রেনের গতি বাড়ানোয় স্টেশনটা ধীরে ধীরে পেছনে সরে যাচ্ছে। সে জানলার বাইরে তাকালো। প্ল্যাটফর্মের একদম শেষ মাথাটা, না ফাঁকা নয়, একদম শেষ মাথায় ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে নয়নতারা। এক দৃষ্টে তাকিয়ে আছে চলন্ত ট্রেনটার দিকে, বা বলা ভালো সৌম্যর দিকে। সে ধীরে ধীরে তার হাতটা তুলল, হাসল। সে কি বিদায় জানালো, নাকি পরের বার আবার ফিরে আসার কোনো অশুভ প্রতিশ্রুতি দিল? তার ঠোঁটে লেগে থাকা সেই বিষণ্ণ গভীর আর ভয়ঙ্কর হাসিটা আসলে কিসের ইঙ্গিত? ভোর 6টায় ট্রেন এসে পৌঁছল মেঘবাড়ি হিল টাউন স্টেশনে। ঝড় তখন পুরোপুরি থেমে গেছে। পাহাড়ের গায়ে লেগে আছে ভোরের নরম কুয়াশা। পূবের আকাশে সূর্য উঠেছে। চারপাশের সব কিছু খুব সুন্দর, একদম স্বাভাবিক লাগছিল। শুধু সৌম্যর কবজিতে সেই লাল কালশিটের দাগটা তখনও জলজল করছিল। 5টা আঙুলের স্পষ্ট দাগ। সৌম্য একটা হোটেলে উঠল। ব্যাগপত্র রেখে একটু ফ্রেশ হয়ে সে তার মাকে ফোন করলো। মা, আমি পৌঁছে গেছি। পৌঁছলি? ভালো আছিস? রাতে ঘুমিয়েছিলিস? আর ওই মেয়েটা কে ছিল রে? মা, কোন মেয়ে? তুমি তুমি কিভাবে জানলে? তুই না রাতে একটা ছবি পাঠালি, ট্রেনে তোর সেলফি। তোর পাশে একটা মেয়ে বসে আছে, ভেজা কাপড়, চুল দিয়ে মুখ ঢাকা। আমি ভাবলাম বন্ধু কেউ, তাই জিজ্ঞেস করলাম। মায়ের কথা শুনে সৌম্যর মাথা থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত একটা ঠান্ডা হিমেল স্রোত খেলে গেল। সে তো কাউকে কোনো ছবি পাঠায়নি। সৌম্য তড়িঘড়ি ফোন কেটে গ্যালারি খুলল। সে তো কাল রাতে নিজের কোনো ছবি তোলেনি। অথচ তার ফোনের গ্যালারিতে সত্যি একটা ছবি জ্বলজ্বল করছে। রাত 3:24 তোলা। ছবিটি দেখা যাচ্ছে সৌম্য বাড়তে শুয়ে আছে, তার চোখ দুটো বন্ধ, আর ঠিক তার পাশেই বসে আছে সে। এ কি? সত্যি তো চুল ছড়ানো, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু চোখ চোখ দুটো কোথায়? চোখের জায়গায় শুধু কালো জল। নদীর জল গাল বেয়ে নামছে। ছবিতেও তো সরাসরি ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। আর ওর ঠোঁটে সেই একই ভয়ঙ্কর হাসি, যে হাসিটা দেখলে দম বন্ধ হয়ে আসে। সেই ছবিটার নিচে একটা ক্যাপশন দেওয়া। সৌম্য নিজে থেকে সেটা লেখেনি, কিন্তু সেখানে স্পষ্ট অক্ষরে লেখা,
সৌম্য আতঙ্কে জানলার বাইরে তাকালো। পাহাড়ের ঢাল বেয়ে ঘন কুয়াশা নামছে, আর সেই কুয়াশার চাদর ফুঁড়ে হোটেলের ঠিক নিচের রাস্তায় সাদা পোশাক পরা একটা অবয়ব দাঁড়িয়ে আছে। সে উপরের দিকে তাকিয়ে আছে, একদম সরাসরি সৌম্যর জানলার দিকে, আর তার মুখে লেগে আছে সেই চেনা ভয়ঙ্কর হাসিটা। মেঘবাড়ি হিল টাউন থেকে কলকাতায় ফেরার সময় সৌম্য বাসেই ফিরেছিল। ট্রেনের টিকিট না পাওয়ায় আর ট্রেনে ফেরা হয়নি সৌম্যর। ফিরে এসে পলাশতলী স্টেশন নিয়ে সৌম্য অনেক খোঁজাখুঁজি করেছিল। রেলওয়ে পুরনো নথিতে, পুরনো ম্যাপে সব তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কোথাও কিছু পায়নি। কোনো রেকর্ডেও নেই, কোনো মানচিত্রেও নেই। বহু মানুষকে জিজ্ঞাসা করেছিল, তারা সবাই এক বাক্যই বলেছে, এই রুটে পলাশতলী বলে কোনো জায়গা নেই। তখন শুধু হরেন্দার কথা মনে পড়েছিল, পলাশতলীর কথা, আর সেই 7 জন হতভাগ্য মানুষের কথা। সৌম্য আজও বেঁচে আছে। সেই ঘটনার পর দেখতে দেখতে 3 মাস কেটে গেছে, কিন্তু সৌম্যর ডান হাতের কবজিতে সেই দাগটা এখনো রয়ে গেছে। 5টা আঙুলের কালশিটে দাগ, 3 মাসেও মেলায়নি। শুধু তাই নয়, প্রতিটা বৃষ্টির রাতে ঘুমানোর আগে সৌম্য স্পষ্ট দেখতে পায় সৌম্যর বিছানার পাশের মেঝেতে ভেজা পায়ের ছাপ, একজোড়া কাদামাখা পায়ের ছাপ। সৌম্যর শোবার ঘরের দরজা থেকে শুরু হয়ে সোজা সৌম্যর বিছানার পাশে এসে থেমেছে। আর আজ রাত বাইরে আবার ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। ঘন ঘন বজ্রপাত হচ্ছে। তার মানে সে কি আজও আসবে?